হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে অনেকেই রিসেন্টলি খুব জোর করছে যে ভাইয়া, আপনি তো জাপানে অনেক দিন থাকেন এবং আমরা শুনছি আপনি জাপানে অনেক পরিশ্রম করছেন, অনেক সংগ্রাম করছেন। তো আপনি স্টুডেন্ট হিসাবে জাপানে যাওয়ার পরে আপনি যে সংগ্রামগুলো করে আসছেন সেই সম্পর্কে যদি একটা ভিডিও বানাতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। সেটার উপর বেস করেই আজকে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি। একটু দীর্ঘ হবে ভিডিওটা, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিওটিকে আমি চারটি ভাগে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম ভাগটা হবে যে জাপানে আসার আগের জীবন, আমি জাপানে আসার আগে কি ছিলাম, এবং তারপরের ভাগটা হবে হচ্ছে জাপানে স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় আমি কি কি করছি, কেমন পরিশ্রম করছি, কেমন সংগ্রাম করছি সেই সম্পর্কে। এবং থার্ড আইটেমটা হবে হচ্ছে আমার জাপানে ওয়ার্কিং লাইফ, মানে কর্মজীবনে আমার কেমন চলছে, কি করছি সেই সম্পর্কে। এবং চতুর্থ আইটেমটা হবে ভবিষ্যতের মোটিভেশন। আমি এখন যেহেতু অলরেডি আপনারা দেখছেন 50-এর কাছাকাছি একজন মানুষ, আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা কি করে আমি সমাজকে একটু কন্ট্রিবিউট করতে পারি কিংবা নিজের জীবনটা সুন্দর করতে পারি সেই সম্পর্কে আমি এই 4 নাম্বার আইটেম ভবিষ্যৎ মোটিভেশনের মধ্যে আপনাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে আমার বাংলাদেশের জীবন সম্পর্কে বলতে চাই। আমি রাজশাহীতে জন্ম নিয়েছি। আমরা 6 ভাই বোন ছিলাম এবং আমার বাবা ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি স্কুল কলেজের হেডমাস্টার। দুর্ভাগ্যবশত আমরা ওনাকে 1992 সালে হারাই। তারপরে আমাদের বুঝতে পারতেছেন বাংলাদেশে বাবা না থাকলে যেটা হয়, আমাদের সংগ্রামের জীবনের শুরু ওইখান থেকেই। একটা জিনিস আমি বলতে চাই যে আমার বাবা একজন দারুণ সৎ মানুষ ছিলেন এবং সে খুব কাইন্ড একজন পার্সন ছিলেন। মানে আমার লাইফে হয়তো বা দ্বিতীয় কোনো ব্যক্তি আমি এমনটা দেখিনি, এতটা কাইন্ড ব্যক্তি আমি দেখিনি। ওই পয়েন্ট থেকেই আসলে আমাদের সংগ্রামের জীবনটা শুরু হয়ে যায়। এবং এইখানে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে আমি যখন দেশে ছিলাম আমি আহামরি কোনো স্টুডেন্ট ছিলাম না, আমি একজন খুব সাধারণ স্টুডেন্ট ছিলাম। এবং সেইখান থেকেই আমার লাইফটা শুরু। কিন্তু আমার একটা ভালো যেটা দিক ছিল সেটা হলো যে আমি একজন ভালো প্লেয়ার ছিলাম। আমি যে কোনো খেলাই খুব ভালো খেলতে পারতাম, যেরকম ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, ফুটবল বলেন, প্রত্যেকটা স্পোর্টসই আমি খুব ভালো খেলতাম। ইভেন 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় কিংবা আপনার স্কুলে সাইকেল রেস সবগুলোতেই সাধারণত ফার্স্ট হতাম। তো এইটা হচ্ছে আমার বাংলাদেশে থাকা অবস্থায় আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। আমার লাইক আই ওয়াজ ট্রাইং টু সে লাইক আই ওয়াজ এ গুড প্লেয়ার। এবং এইখান থেকে আপনার এখন যেটা বললাম যে 92 সালে বাবা মারা যাওয়ার পরে আমাদের সংগ্রামটা শুরু। এবং সেইখান থেকে আমাদের 6 ভাই বোনের মধ্যে আমার বড় বোন 1998 সালে মন বসু স্কলারশিপ পেয়ে সে জাপানে আসে। সে পেশায় একজন মেডিকেল ডাক্তার ছিলেন এবং সে, টু বি অনেস্ট, শি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। সে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে ডাবল স্ট্যান্ড করা একজন স্টুডেন্ট। মন বসু স্কলারশিপ পেয়ে সে হোক্কাইডো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসে। এর মধ্যে আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার বিবিএস কমপ্লিট করি ম্যানেজমেন্টে। তারপরে আমার বোন জাপানে আসার পরে সে আমাকে অফার করলো যে তুই জাপানে আসবি নাকি। আমি তো শুনে মহা খুশি, এক পায়ে খাড়া, আমি জাপানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। এইভাবেই আমার জাপানে আসার স্টার্টিং পয়েন্টটা শুরু হয়। এবার আমি আপনাদের সাথে একটু আলোচনা করব যে আমার জাপানের স্টুডেন্ট লাইফটা কেমন ছিল। আমি জাপানে আসি 1999 সালের অক্টোবর মাসে। আমি হোক্কাইডো ইউনিভার্সিটিতে আসি এবং আপনারা হয়তো জানেন না, হোক্কাইডো জাপানের
নর্দার্ন পার্ট একটা এরিয়া, আপনার প্রচণ্ড ঠান্ডা একটা দ্বীপ। এখানে আপনার বছরে প্রায় 5 মাস বরফ পড়ে, 4 থেকে 5 মাস মিনিমাম। এবং জানুয়ারিতে আপনার টেম্পারেচার আপনার -10, -15 এরকম হয়ে যায়। যার মানে যেটা বুঝাতে চাচ্ছি, লাইফ ইজ ভেরি টাফ ইন হোক্কাইডো। তে আপনারা জানেন, আমরা যখন একজন স্টুডেন্ট বাইরের দেশে আসি, আমাদের সাথে কি থাকে? আমাদের সাথে থাকে কয়েকটা বই, কিছু জামা কাপড় এবং কিছু টাকা, 2-3 মাস চলার মতো কিছু টাকা। এই নিয়েই কিন্তু আমরা একটা ফরেন স্টুডেন্ট প্রথমে বাইরের দেশে আসি এবং ওইখান থেকে আমরা ফাইটিংটা শুরু করি। আমি প্রথমে হোক্কাইডো ইউনিভার্সিটিতে এসেছিলাম রিসার্চ স্টুডেন্ট হিসাবে। তে রিসার্চ স্টুডেন্ট জিনিসটা হচ্ছে এরকম যে আপনি সেখানে রিসার্চ করবেন, কিন্তু আপনাকে ওইভাবে কোনো ডিগ্রি দেওয়া হবে না, যেটা ছিল আমার জন্য একটু সুবিধাজনক একটা দিক। এবং রিসার্চ স্টুডেন্টদেরকে আপনার প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতে হয় না। আপনার রিসার্চের একটা টপিক থাকবে, সেই টপিকটা আপনি প্রফেসরের সাথে সপ্তাহে 1 দিন 2 দিন করে যে আলাপ করে তার উপর আপনি স্টাডি করবেন, তাকে আপনি রিপোর্ট করবেন। তো এইটা ছিল আমার জন্য একটা ভালো দিক, কারণ আমাকে তার মানে প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতে হবে না, তার মানে আমি একটু বেশি করে কাজ করতে পারবো। তারপরে আমি জাপানে আসার মোটামুটি 2 সপ্তাহ পর থেকেই কাজে ঢুকে যাই। এবং টু বি অনেস্ট, আমি যখন জাপানে কাজে ঢুকি, পার্ট টাইম কাজে ঢুকি, তখন আমি জাপানিজ কিছুই জানতাম না। আমি প্লেনে আসার সময় মুখস্থ করছিলাম থ্যাংক ইউ কেরা বলে আরিগাতো, এইটুকুই আমার জাপানিজ লেভেল ছিল। এবং এই 2 সপ্তাহ পর থেকেই কিন্তু আমি আস্তে আস্তে কঠিন বাস্তবতার মধ্যে পা দিতে শুরু করলাম। আমি হোক্কাইডোতে আমার জীবনটা কঠিন ছিল, যেটা বারবারই বলতেছি যে এখানে বরফ পড়ে, সুতরাং আপনার লাইফ অনেক টাফ। এবং এর মধ্যে দিয়েই একজন স্টুডেন্ট হয়ে আপনার নিজের টিউশন ফি জোগাড় করে, নিজের খরচ জোগাড় করে দেশে টাকা পাঠাতে হবে এবং নিজের পরবর্তী সেমিস্টারের জন্যও টাকা জমাতে হবে। দ্যাট মিনস ইটস আ ভেরি টাফ ওয়ার্ক, রাইট? বিকজ I don't know Japanese, I have to learn Japanese, I have to earn money, I have to send the money back to Bangladesh, I have to earn money for my next semester. So the situation was like this. তারপরে আমি কাজ শুরু করলাম এবং আমি কিসে কিসে কাজ করতাম সেটা আপনাদের বলি, আপনাদের একটু মোটিভেশনের জন্যই তো ভিডিওটা বানানো। আমি আপনার কাজ করেছি হচ্ছে, আমি ইংলিশ শিখিয়েছি জাপানিজদেরকে এবং এর সাথে সাথে আমি আরো 3-4টা কাজ করছি। যেরকম আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতাম, মাঝে মাঝে যখন কুক না আসতো রান্না পর্যন্ত করছি, মজার মজার কাজ করছি। তারপরে আপনার সাপ্পোরো একটা 5 স্টার হোটেল ছিল, আমরা যেটাকে বলি রেনিসান্স হোটেল, স্টারউড গ্রুপের হোটেল। আমি সেই রেনিসান্স হোটেলে আপনার বেলবয়ের কাজ করছি, বেডমেক বানানোর কাজ করছি এবং আপনার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবেও কাজ করছি। তারপরে আমি যেহেতু স্টুডেন্ট, আমাকে কম সময়ে বেশি পয়সা কামাতে হবে, তখন আমি চিন্তা করলাম যে কোন কাজগুলো আমার জন্য সুবিধা হয়। তারপরে আমি আপনার জাপানিজদের গল্ফ কোর্ট আছে, সাহেবরা জোরে জোরে বল মারবে, সে বলগুলা দূর দূরান্ত যে পড়বে সেগুলা কুড়ায় কুড়ায় নিয়ে আসতে হবে। এই জবগুলো আমি করছি। এবং সবচেয়ে যে কঠিন জবটা করছি সেটা হলো যে আপনার, যেহেতু বললাম যে সাপ্পোরো মানে হোক্কাইডোতে আপনার 5 মাস খানিক বরফ পড়ে এবং জানুয়ারি মাসের দিকে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় যে আপনি যদি 3 দিন বরফ ক্লিন না করেন আপনার বাড়িঘর ডুবে যাবে, ইভেন 1 তলা 2 তলা একটা বাড়িও ডুবে যাবে, এত পরিমাণ বরফ পড়ে। তাই আমি ওই সময় যে কাজটা করছি, যারা একটু ধনী লোক, একটু বয়স হয়ে গেছে, তারা তো নিজের এটা পারে না। তো দেখা যাচ্ছে একটা বাড়ির সামনে যদি আমি বরফটা ক্লিন করে দেই 2-3 ঘন্টা লাগে, তাহলে তারা আমাকে 10,000 ইয়েন দিবে। তো কাজটা খুব কঠিন, কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে, -10-15 ডিগ্রি, এর মধ্যে আপনি মেশিন দিয়ে গাড়ি স্নো ক্লিন করতেছেন। কিন্তু আমার জন্য জিনিসটা খুব অ্যাট্রাকটিভ ছিল, কারণ আমি 3 ঘন্টাতেই মোটামুটি 10,000 ইয়েন কামাই ফেলতে পারতাম।
তো আপনাদেরকে আমি যেটা বোঝাতে চেষ্টা করলাম এখানে আমার পার্ট টাইমগুলার উদাহরণ দিয়ে, আমি যখন জাপানে আসি মনে করে এখন থেকে 25-26 বছর আগে, ওই সময় ইমিগ্রেশন রুল এতটা কঠিন ছিল না যে স্টুডেন্টদের ধরে বেঁধে 28 ঘন্টা কাজ করতে হবে কিংবা আপনার ধরা পড়লে বিপদ হবে, এরমটা ছিল না। যার ফলে আমি অনেক কাজ করতে পেরেছি ওই সময়, এবং আমার উদ্দেশ্যটা ছিল যে আমি কিছু টাকা জমাই ফেলবো আস্তে আস্তে, আমার লাইফটা আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি আসার পরে আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে আপনাদেরও একটু কাজে লাগবে। সেটা হলো যে আমি আগে বলেছি যে আমি ভালো স্টুডেন্ট না, সুতরাং আমার ফোকাসটা ছিল যে আমি কি করে তাড়াতাড়ি কিছু টাকা ইনকাম করতে পারি। তো তখন আমি যেখানে পার্ট টাইম কাজ করতাম ওখানে এক ইন্ডিয়ান ভদ্রলোক ছিল, ওনার নাম মিস্টার গ্যারি। উনি তখন, আমার বয়স ধরেন তখন 22-23, উনি তখন 60-র কাছাকাছি একজন পার্সন। তো উনি আমাকে খুব আদর করতো, যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তার ছেলের বয়সী। তা আমি গ্যারিসানকে একদিন জিজ্ঞেস করলাম যে গ্যারিসান, আমি কি করব? আমি যদি পড়াশোনা খুব বেশি মনোযোগ দেই তাহলে টাকা কামাতে পারবো না, আবার যদি টাকার দিকে ঝুঁকে পড়ি তাহলে পড়াশোনা হবে না। এরকম একটা পর্যায়ে পড়ে গেছিলাম আমি। তো তখন গ্যারিসান আমাকে একটা খুব ভালো পরামর্শ দিয়েছিল, যেটা আমার লাইফ চেঞ্জ হতে হেল্প করে। সেটা হলো যে সে আমাকে বলেছিল যে দু নৌকায় পা দিস না। তুই দুই নৌকায় যদি পা দিস তাহলে তুই কোনোটাই পাবি না, এদিকে পড়াশোনাও পাবি না, ওইদিকে তোর টাকা পয়সাও জমানো হবে না। তো তখন আমার লাইফে মাত্র 22-23 বছর বয়সে একটা কঠিন ডিসিশন নিতে হয়েছিল। সেটা কেমন, যে আমি কোন দিকে যাব, আমি পড়াশোনাতেই কনসেন্ট্রেট করব না কাজ করে কিছুটা টাকা জমাই ফেলবো। তো তখন আমি ফাইনালি একটা সিদ্ধান্ত নেই যে না, আমি পড়াশোনা দেশে যা আবার করতে পারবো, আমি আগে টাকা কামাবো, আমার টাকা দরকার। কারণ আমি জাপানে আসছি প্রথমে টাকা ইনকামটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। তো এইভাবে আমি আস্তে আস্তে কাজের মধ্যে আরো ঢুকে যাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি সকাল 5:30টার দিকে বাসা থেকে বের হতাম ভোরবেলা, এবং রাত 12টা-1টার দিকে বাসায় আসতাম। আপনার দেখা যাচ্ছে সকালে একবার 3-4 ঘন্টা কাজ করে, সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত একবার কাজ করে তারপরে ইউনিভার্সিটিতে যেতাম। ইউনিভার্সিটিতে 2-3 ঘন্টা থাকার পরে আবার বের হয়ে আসতাম। বের হয়ে আসে তারপর আবার 1টা-2টা থেকে আবার রাত 9টা-10টা পর্যন্ত কাজ করতাম। এবং আমার কিছু ইংলিশ স্টুডেন্ট ছিল যাদেরকে আমি বলছিলাম যে দেখো আমার সময় নাই, তোমরা যদি রাতে পড়তে চাও তাহলে তোমাদের 11টা-12টার দিক থেকে পড়াতে পারবো। তো বেশিরভাগ দিনই আমার এভাবে কাটতো। সকাল 5:30টার সময় বের হতাম, রাত 1টা-2টার দিক বাসায় আসতাম ক্লান্ত অবস্থায়। এসে আবার আপনার ইউনিভার্সিটির পড়াশোনা, হোমওয়ার্ক করতে হবে, সে তো বুঝতেই পারতেছেন। তো এইখানে আমি একটা জিনিস যেটা বলতে চাই, যে সেইটা হলো যে আমার লাইফে প্রথম 7টা বছর আমার কোনো ছুটি ছিল না। শুধুমাত্র আমার বুধবার দিন 3টা ঘন্টা সময় আমার লাইফে ফাঁকা ছিল। এই 3টা ঘন্টা আমি যেটা করতাম, অন্য দিনগুলো যেহেতু ভালো করে ঘুমাতে পারতাম না, আমি এই 3টা ঘন্টা ভালো করে ঘুমাই নিতাম এবং নেক্সট জবের জন্য আবার নিজেকে চার্জ করে নিতাম। এখানে আপনাদের আর একটা মোটিভেশনাল কথা বলি। আমি তো দিনে 2-3টা করে জব করছি, যেহেতু ধরেন একটা জব শেষ করে আর একটা জবে যাওয়ার সময় আমাকে মেট্রোতে করে দেখা যাচ্ছে 6 মিনিট যেতে হবে, 2টা স্টেশন 6 মিনিট। তো আমি তো ছিলাম প্রচন্ড ক্লান্ত, ঠিক না? এরকমও দিন গেছে যে আমি মেট্রোতে ওঠার পরে আমি ঘুমাই গেছি। কিন্তু এরকম একটা শরীরে অভ্যাস হয়ে গেছিল, আমি কিন্তু 6 মিনিটের মধ্যে মোটামুটি 5 মিনিট ঘুম পেরে দিতাম, এবং আমি কোনোদিন মিস করিনি। ট্রেনও যে থামছে ওই স্টেশনে, আমিও ট্রেন থেকে নেমে গেছি। তো যেটা বলতে চাইলাম যে আপনার লাইফে মানুষ ইচ্ছা করলে সব পারে, সব পারে। আপনিও যদি চেষ্টা করেন আপনি যে কোনো কিছু করতে পারবেন লাইফে। তো এইভাবে আমি আস্তে আস্তে আপনার স্টুডেন্ট লাইফে একটা ভালো টাকা ওই সময় কামাই ফেলছিলাম। তো এখন তারপরে কিন্তু আপনারা হয়তো মনে করবেন যে তাহলে তুমি আর কি করছো? তো আমি যেটা বলি সেটা হলো যে আমি
আর্লি লাইফে বুঝতে পারছিলাম যে সাকসেস মিনস স্যাক্রিফাইস। আপনি সব কিছু একসাথে করতে পারবেন না আপনার লাইফে, কারণ আপনার লাইফে আপনার টাইমটা নির্দিষ্ট 24 ঘন্টা। আপনার ইউনিভার্সিটি যেতে হবে, কাজ করতে হবে, ঘুমাইতে হবে। সুতরাং আপনি একটা করলে আর একটা বাদ দিতে হবে। তো যেটা আমি বাদ দিছিলাম আমার লাইফতে ওই সময়, সেটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে ওই সময় প্রায় 35-40 জন বাঙালি ছিল। এরা সব স্কলারশিপ পাইতো, কিন্তু আমার কোনো স্কলারশিপ ছিল না। এরা দেখতাম অনেক আনন্দ উল্লাস করত, পার্টি করত, কিন্তু আমার লাইফে এগুলা ছিল না। আমি ওদের সাথে কোনোদিন জয়েন করিনি, কারণ ওদের সাথে জয়েন করলে আমি আমার উদ্দেশ্য থেকে অন্য পথে চলে যাব। তো এইভাবে আমি আপনার হোক্কাইডোতে স্টুডেন্ট লাইফটা একটা কঠিন লাইফ পার করি। এবং এইখানে আমার যেটা একটা বড় সাকসেস ছিল সেটা হলো, আমি বললাম যে আমি আসার 2 সপ্তাহ পরে কাজ শুরু করছি, এবং আমি যেহেতু জাপানিজদের সাথে কাজ করতাম এবং আমি প্রচণ্ডভাবে জাপানিজ পড়তাম। আমি ট্রেনের মধ্যে জাপানিজ পড়ছি, বাসের মধ্যে জাপানিজ পড়ছি, ইভেন আমি টয়লেটে যেও যদি কোনো সময় পাইছি আমি জাপানিজ পড়ছি। এবং জাপানিজের সাথে কাজ করার ফলে একটা সময় আমি দেখলাম যে আমি খুব কুইক আপনার জাপানিজ শিখে গেছি এবং একটা ভালো লেভেলের জাপানিজ শিখে গেছি। তো এইভাবে আমার রিসার্চ স্টুডেন্ট লাইফটা শেষ হলো। আমি ভালো মতো করেই কাজ করেই এরকম কষ্ট করে আমার রিসার্চ লাইফটা শেষ করলাম। তখন আমার একটা জিনিস মনে হয়েছে যে আমার এখন আপনার আরো একটু জাপানিজ লেভেল উন্নত করা উচিত। আমি যে জাপানে টিকতে চাই, জাপানে থাকতে চাই, তাহলে আমাকে আরেকটু জাপানিজ ভালো করে শিখতে হবে। তখন আমি করলাম কি, ইউনিভার্সিটি থেকে 1.5 বছরের জন্য ছুটি নিয়ে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হলাম। এবং ল্যাঙ্গুয়েজ কোর্সেও একইভাবে খুব ইন্টেন্সিভলি এবং নিজের থেকে চেষ্টা করে আমি জাপানিজ শিখলাম। তো এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়ার সময় একই ঘটনা, স্কুলে যেতাম, পড়তাম, আর বাকিটা তো বুঝতে পারতেছেন, একই রুটিন, কাজ করতে হবে। তো যেটা আমি আপনাদের বলতে চাই যে লাইফে একটা সময় আপনাকে কষ্ট করতেই হবে। এখন সেটা আপনি আর্লি স্টেজে যদি করেন তাহলে পরবর্তী স্টেজটা অনেক সুন্দর হবে, আর যদি আর্লি স্টেজে না করেন তাহলে পরবর্তী স্টেজটা অনেক টাফ হবে। কারণ একটা সময়ের পরে আপনার গায়ে আর শক্তি থাকবে না। আমি 20-22 বছরে যে পরিশ্রম করেছি, আমাকে যদি এখন বলেন ওই পরিশ্রম করতে, আমি পারবো না, এটা সম্ভব না, আমার শরীর সেটা অ্যাকসেপ্ট করবে না। তে এরকম একটা সময়ে আপনার ধরেন যখন আমার হোক্কাইডোতে 3.5 বছর হয়ে গেছে, তার মানে 2003-4 সালের দিকের ঘটনা, তখন আমি দেখলাম যে আমি একটা ভালো পরিমাণ টাকা সেভ করে ফেলছি। আমার লাইফ চালায়, টিউশন ফি দিয়ে দেশে টাকা পাঠানোর পরে আমার একটা ভালো পরিমাণ টাকা সেভ হয়ে গেছে। এবং তখন জানেন যে বাংলাদেশের ইকোনমি অবস্থা অনেক খারাপ, মানে আমরা বাংলাদেশ থেকে জাপান থেকে যে টাকা পাঠাতাম, এই টাকাটা বাংলাদেশে তখন অনেক বড় ছিল। তখন আমি যখন বলি, জাস্ট একটা উদাহরণ দেই, তখন আপনার যে বসুন্ধরা, তারপরে বসুন্ধরার আশেপাশেই আপনার 1 কাঠা জমির দাম ছিল 1.5 লাখ টাকা, যার ফলে আমরা 1 মাসের ইনকাম দিয়ে কিন্তু 1 কাঠা জমি কিনে ফেলতে পারতাম। ওরকম একটা টাইম ছিল ওই সময়, মানে বাংলাদেশে তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তো আমি যখন দেখলাম যে আমার একটা ভালো পরিমাণ টাকা জমে গেছে, তখন আমি আমার বোনের সাথে আলাপ করলাম এবং গ্যারিসানের সাথে আবার আলাপ করলাম। তখন গ্যারিসান আমাকে বললো যে তুই তো তোর উদ্দেশ্যে পৌঁছে গেছিস, লেটস গো ব্যাক টু ইউনিভার্সিটি, চলো এবার আমরা ভালো করে পড়াশোনা করি। তারপরে আমি যেহেতু তাকে আমার মেন্টর হিসাবে মানতাম, একজন গার্জিয়ান হিসাবে মানতাম গ্যারিসানকে, তারপরে আমি আবার হোক্কাইডো ইউনিভার্সিটিতে ব্যাক করি। এবং ব্যাক করার পরে আমি খুব ভালো করে পড়াশোনা করে আমি 2006 সালে আপনার হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি। তো এইখানে আমি একটা জিনিস যেটা আপনাদের বলতে চাই, আমি কিন্তু খালি আমার লাইফে হার্ডওয়ার্ক করছি তা না, আমি আমার স্কিলটাকে ডাইভার্সিফাইড করার চেষ্টা করছি সবসময়। আমি 2003-4 সালে যখন টাকা আমার হাতে কিছু চলে আসছে, আপনাদের বললাম, আমি কিন্তু টাকাগুলাকে ফেলে রাখিনি, আমি সেই টাকাগুলাকে ইনভেস্ট করছি। যেরকম ঢাকাতে জমি কিনছি, বাড়ি কিনছি, আবার স্টক মার্কেট ইনভেস্ট করছি। আমি আপনার জাপানি স্টক মার্কেট বলেন, আমেরিকান স্টক মার্কেট বলেন, এখানে আমার দীর্ঘদিনের এখন একটা অভিজ্ঞতা, যার ফলে
আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যে আপনি খালি টাকা কামাইলেন, ইট ডাজেন্ট ওয়ার্ক। কারণ ইনফ্লেশন আছে, আপনার টাকার ভ্যালু প্রতি বছর কমতে থাকবে। আপনি সেই টাকাটাকে যদি আবার প্রপারভাবে ইউজ না করতে পারেন, রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রতি বছর মাইনাসে চলে যাবেন। তো এই জিনিসটা আমি আগে থেকেই জানতাম, যার ফলে আমি ওই সময় ইনভেস্ট করার পরে আপনি তো দেখতেছেন বাংলাদেশ কিভাবে কোথায় থেকে কোথায় আসছে এখন, যার ফলে আমি যে ওই অ্যাসেটগুলো কিনছিলাম সেগুলা কিন্তু এখন অনেক প্রাইস। তো এইটা আমার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট ছিল বাংলাদেশে। এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আমি আমার পার্সোনাল লাইফে আপনার পরিশ্রম তো করছি সেটা আপনারা বুঝতেই পারছেন। আই ওয়াজ ট্রাইং টু বি আ ভেরি অনেস্ট পারসন অ্যান্ড শুক্রিয়া আদায় করা যেটা বলে, আমি সবসময় স্রষ্টাকে শুক্রিয়া আদায় করে আসছি এবং যতটা সম্ভব চেষ্টা করছি মানুষকে হেল্প করতে। এরকমও টাইম গেছে, আপনি বিশ্বাস করবেন না, একজন বাঙালি বিপদে পড়ছে, আমি আমার ক্রেডিট কার্ড থেকে আপনার লোনে টাকা ধার নিয়ে আমি তাকে হেল্প করছি। এরকম টাইমটাও আমার লাইফে গেছে। তে এইভাবে আমার স্টুডেন্ট লাইফটা আপনার কাটে মানে যে আপনারা বুঝতে পারতেছেন যে একটা মারদাঙ্গা স্টুডেন্ট লাইফ ছিল। 7টা বছরে আগেই বললাম আমার কোনো ছুটি ছিল না, খালি বুধবার দিন 3টা ঘন্টা আমার লাইফে ছুটি ছিল। কিন্তু যেটা আমি পাইছি সেটা হলো যে আমার কনফিডেন্স, আমার কিছু টাকা পয়সা হয়েছে, ইট ওয়াজ প্রপারলি ইনভেস্টেড, অ্যান্ড দেন আই অলসো কমপ্লিটেড দ্য মাস্টার্স কোর্স। এখন যেটা আপনাদের একটু বলতে চাই সেটা হলো যে আমি 2005 সালে বিয়ে করি, অ্যান্ড আই শুড সে আই ওয়াজ ভেরি লাকি। কারণ হোয়াই আই শুড সে লাকি, আপনি যদি জীবনে ফাইট করতে চান, আপনি যদি জীবনে আগিয়ে যেতে চান, তাহলে আপনার এমন একটা লাইফ পার্টনার দরকার যে আপনাকে ফিল করবে, যে আপনাকে বুঝবে, এবং শি হ্যাজ টু বি ভেরি ম্যাচিউরড, নট চাইল্ডিশ। তা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আপনাদের ভাবি বলেন, আপনাদের বউ বলেন, যাই বলেন, আমি একজন সুন্দর লাইফ পার্টনার পেয়েছি। সুন্দর মিন্স আমি তার চেহারার কথা বলতেছি না, শি ইজ ভেরি ম্যাচিউরড। এবং আমি মাস্টার্স পড়ার সময় বিয়ে করি, 2005 সালে বিয়ে করি, এবং 2006 সালে আমাদের প্রথম বাবু হয়। আমি টু বি অনেস্ট নাও শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাই ওয়াইফ অ্যান্ড ভেরি গুড লাইফ পার্টনার অ্যাজ এ অ্যাডভাইজার। এখনো আমরা দুজন মিলে সংগ্রাম করে যাচ্ছি। এইভাবেই আমার হোক্কাইডোতে স্টুডেন্ট লাইফটা শেষ হয় সংগ্রামের মধ্যে দিয়ে। এখন আমি আপনাদের একটু বলার চেষ্টা করব আমার জব লাইফ সম্পর্কে। আমি 2006 সালে স্টুডেন্ট লাইফ শেষ করে তারপরে আমি হোক্কাইডো থেকে টোকিওতে চলে আসি, রাজধানী টোকিওতে চলে আসি, এবং এখানে একটা আইটি কোম্পানিতে আমি জয়েন করি। আপনাদের বলে এসেছি যে আমি পড়ছি হচ্ছে বাংলাদেশে পড়ছি ম্যানেজমেন্ট, হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়ছি ইকোনমিক্স। নাও আই এম গোয়িং টু ওয়ার্ক ইন আইটি ফিল্ড। তো এইটা আমার জন্য একটা নতুন ফিল্ড, কিন্তু আমার মনে হয়েছে যে আমি পারবো মিনস বেশিরভাগ জাপানিজ কোম্পানিতে যেটা হয় সেটা হলো যে আপনার জাপানিজ কোম্পানিগুলা নতুন এমপ্লয়ি নেওয়ার পরে তারা খুব ইনিশিয়াল লেভেল থেকে, খুব বেসিক লেভেল থেকে কাজ শিখায়, যার জন্য খুব একটা অসুবিধা হয় না। এবং আপনারা দেখতেছেন আমি আমার লাইফে অলরেডি 2006 সালের মধ্যে 3বার সুইচ করছি, ঠিক না? দেশে পড়ছি ম্যানেজমেন্ট, হোক্কাইডো ইউনিভার্সিটি ইকোনমিক্স, নাও আই এম ওয়ার্কিং ইন আইটি। আমি আইটি লাইনে জব শুরু করতে যাচ্ছি। তো যেটা হয়েছে যে এখানে এসে আবার আমি তো স্টুডেন্ট লাইফে একবার সংগ্রাম করেই আসলাম, এখানে এসে আবার আমাকে সংগ্রাম স্টার্ট করতে হলো, যেটা হলো যে আইটি শিখতে হবে। তো আমি যেহেতু খুব ডিটারমাইন্ড ছিলাম এবং প্রথমে বলে আসছি যে আই ওয়াজ এ গুড প্লেয়ার, ভালো একজন প্লেয়ার ছিলাম, তা আমার কথা ওকে আই উইল ডু ইট, আমাকে আবার শিখতে হবে, আমি শিখবো, এটা আমি পারবো, আমি তো একজন প্লেয়ার, আমি তো হারার কোনো ব্যক্তি না, আমি পারবো। তো এখানে একটু সংক্ষেপে বলি যে 2-2.5 বছর না যেতে যেতেই আমি দেখলাম যে আমি এদের আইটির কাজ শিখে গেছি। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এই কোম্পানিতে লং টার্ম থাকি তাহলে তোমার বেতন বাড়বে না,
আমাকে বেতন বাড়াইতে গেলে একবার আমাকে সুইচ করতে হবে। তখন আমি যেটা করলাম, তখন আমি আমার জবটা একবার চেঞ্জ করলাম এবং আমি মানে খুব খুশির সাথে বলতেছি, জব চেঞ্জ করার সময় সে ধরেন আমার বেতন ছিল আগে 100 টাকা, আমি যে নতুন জবটায় জয়েন করলাম সেটাতে আমার বেতন হলো 200 টাকা। তার মানে এক ধাক্কাতেই আমি আমার বেতন ডাবল করে ফেললাম। তারপরে আমি 2008-এর মাঝামাঝির দিকে আপনার জাপানের মিড সাইজ কোম্পানি, মানে মিডিল সাইজের একটা কোম্পানিতে জয়েন করলাম। এরা অনেক প্রতিষ্ঠিত কোম্পানি, এটাও আইটি কোম্পানি। আইটি থেকে আবার আইটিতেই গেলাম। তো এরা বড় বড় গাড়ির কোম্পানির সাথে এদের রিসোর্স আউটসোর্সিং করে, মানে এদের লোক পাঠায়, তারা যায় ওখানে বড় বড় গাড়ির কোম্পানিতে কাজ করে। তো আমি 2008-এর অক্টোবরের দিকে এই কোম্পানিতে জয়েন করার পরে ওরা আমাকে 2010 সালে জাপানের একটা বিখ্যাত গাড়ির কোম্পানিতে আমাকে পাঠালো কাজ করার জন্য। তো এইখানে যে এতদিন তো আইটিতে একটু কাজ করে আসলাম, এখন আমাকে বলতেছে তারা যে তোমাকে এখন গাড়িতে কাজ করতে হবে, গাড়ির আইটি সম্পর্কে তোমাকে কাজ করতে হবে। অ্যানাদার নিউ চ্যালেঞ্জ, আবার আমার ফিল্ড চেঞ্জ হয়ে গেল। কিন্তু আগে আপনাদের বলে আসছি যে আমি হারার পাবলিক না, আমি হারবো না, আমি শিখবো। তাই আমি ওখানে 2010 সালে ওই জাপানের বিখ্যাত গাড়ির কোম্পানিটি, আমি নাম বলতেছি না কারণ এটা একটা কমপ্লায়েন্স ইস্যু। জাপানে আমরা সাধারণত কোথায় কাজ করি, কত বেতন পাই, এই জিনিসগুলা আমরা আপনার SNS কিংবা সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না, ওই জন্য আপনাদের আমি নামটা বলতেছি না। বাট প্লিজ নোট দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, নট অনলি ইন জাপান, ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে 2010-এ যাওয়ার পরে 2 বছর না যেতেই আমি ওদের অটোমোটিভ ইন্ডাস্ট্রির আইটির কাজ শিখে গেছি। যেমন ওদের সার্ভার স্ট্রাকচার কেমন, ওদের নেটওয়ার্ক প্রোটোকল কি, ওদের ভেহিকল ডেভেলপমেন্টে যে সফটওয়্যারগুলো ইউজ হয়, যে ওয়ার্কফ্লো ইউজ হয়, সেগুলার কাজ কি, সেগুলা কিভাবে বানাতে হয়, ডিজিটালি একটা গাড়িকে কি করে তৈরি করা হয়, সেটা ডিজিটালি কি করে আপনার মক আপ করা হয়, ভ্যালিডেশন করা হয়, রিলিজ করা হয়, জিনিসগুলো আমি 1.5-2 বছরের মধ্যেই শিখে গেছিলাম। তারপরে ওরা 2012 সালের দিকে আমাকে ওদের পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে নেওয়ার জন্য অফার করলো, কিন্তু আমি ঢুকছিলাম না প্রথমেই, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর ওদের কোম্পানিতে আমি ঢুকি এবং ওরা আমাকে এশিয়া, আমেরিকা এবং ইউরোপের তাদের কোম্পানির গ্লোবাল উইন্ডো বানায় ফেললো। মানে এশিয়া, আমেরিকা এবং ইউরোপে তাদের যে টোটাল আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে ভেহিকল ডেভেলপমেন্টের জন্য, তার আমাকে লিডার বানায় ফেললো, মানে আমি তার হেড ওইখানকার। তো তখন আমার বয়স ছিল মাত্র 37 কিংবা 38, এরকম একটা বয়স চলবে। সো ইট ওয়াজ প্রিটি হেভি ফর মি, কারণ আপনার সিস্টেম যদি 1 ঘন্টা বন্ধ থাকে, সে আমাদের সিস্টেমটা কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যায় এবং আপনাকে আপনার আপার ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে কিউসিটির উপর বেস করে। কিউসিটি মানে বলতেছি কোয়ালিটি, কস্ট অ্যান্ড টাইম। 1 ঘন্টা যে সিস্টেম বন্ধ ছিল, কত টাকা ক্ষতি হয়েছে, প্রোডাকশন লাইনে কি লসটা হয়েছে। সরি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর মি। কিন্তু এই কাজটাও দেখা গেল যে আমি 1.5-2 বছরের মধ্যে শিখে গেলাম এবং পেরে গেলাম। তা আমি যখন এই আপনার এই গাড়ির কোম্পানিটিতে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে ঢুকে গেলাম, তখন আমি দেখলাম যে আমার বেতন তো অনেক হয়ে গেল। কারণ আপনি চিন্তা করেন, আমি এখন নট অনলি জাপান, ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় গাড়ির কোম্পানির একজন আইটি স্পেশালিস্ট এবং একটা উঁচা পদে জব করতেছি। আমি আমার পজিশনটা বলবো না সিকিউরিটির কারণে। তো তখন আমি লাইফটা কিন্তু আস্তে 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 একটু সহজ হওয়া শুরু করলো। কারণ এখন আমার পার্মানেন্ট জব আছে, আমার সাথে বড় একটা কোম্পানি আছে, আমার ইন্স্যুরেন্স আছে, আমার পেনশন আছে, আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, সবকিছু আছে এখন আমার সাথে। তো এখন এইখানে আমি যেটা বলতে চাইলাম, আপনারা দেখেন আমার লাইফটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সেটা হলো যে বাংলাদেশ থেকে আসলাম, পরে আসছি ম্যানেজমেন্ট, এখানে এসে পড়লাম ইকোনমিক্স, তারপরে আইটি লাইনে ঢুকলাম। আইটি লাইনে ঢুকে প্রথমে আইটিতে কাজ করলাম, তারপরে আমি গাড়ির ইন্ডাস্ট্রিতে আসলাম। গাড়ির ইন্ডাস্ট্রিতে এসে গাড়ির আইটি সম্পর্কেও শিখে গেলাম। তো এইভাবেই আমার লাইফটা চেঞ্জ হতে শুরু করেছিল এবং হচ্ছে। এবং আপনাদের আরো বলতে চাই যে আমি এখন এই গাড়ির ইন্ডাস্ট্রিতে
প্রায় বিগত 16 বছর হলো কাজ করতেছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি এখন একটা বেশ উঁচা পর্যায়ের পজিশনে কাজ করি ওইখানে, যদি এটা বলা যাবে না, আমি যেটা বললাম যেটা কোম্পানি থেকে বলা নিষেধ। তে আমি আমার লাইফে যেটা দেখলাম, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি সংগ্রাম করেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো এখন আমি আপনাদের ছোট করে এখন আমার ফ্যামিলি সম্পর্কে একটু বলি। বর্তমানে আমার 3 জন বাবু আছে, আমার 3টা কিডস, অ্যান্ড মাই মেইন ইন্টেনশন ইজ নাও টু গ্রো দ্যাম প্রপারলি। আমি আমার লাইফে যেহেতু সংগ্রাম করে আসছি, আমি জানি যে সংগ্রাম করলে একসময় সবই পাওয়া যাবে। আমার এখন প্রধান কাজই হলো আমার এবং আপনাদের ভাবির এই 3 জনকে মানুষ করা। এখন আমি আপনাদের আমার একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করি আমার লাইফ থেকে। প্রথমে যেহেতু বলে আসছি যে এটা একটা মোটিভেশনাল ভিডিও হবে, আমি কাউকে কিছু মানে আমি এত কিছু করছি এটা গর্ব করার কিছু নাই, আমি আমাকে জাহিরও করতে চাই না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার অবজারভেশনে আমি যেটা দেখছি, আপনার দেয়ার ইজ আ নো সাকসেস উইদাউট স্যাক্রিফাইস। মানে আপনি যদি আপনার লাইফে কিছু পেতে চান, এক হাত দিয়ে একটা কিছু নেবেন, আর এক হাত দিয়ে আরেকটা কিছু ছাড়বেন। তা আমি এই কথাটা এখানে কি জন্য বলতেছি, দেখেন আমি যখন হোক্কাইডো ইউনিভার্সিটিতে ছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম, আমার লাইফ বলে কিছু ছিল না। আমার বন্ধুরা আড্ডা মারতো, পার্টি করতো, বাংলাদেশিরা গেট টুগেদার করতো, আমি কিন্তু কোথাও যেতে পারিনি। আমি ওইখানে একটা স্যাক্রিফাইস করছি, ঠিক না? এবং সেই স্যাক্রিফাইসের রেজাল্টটা কিন্তু আমি এখন আস্তে আস্তে পাচ্ছি। এবং আমার দ্বিতীয় অবজারভেশনটা ছিল এরকম, আপনারা সবাই চিনেন বিল গেটস, মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা। সে একটা দারুণ কথা বলছিল তার লাইফে, দ্যাট ইজ ইফ ইউ আর বর্ন পোর, ইট ইজ নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পোর, ইটস ইউর মিস্টেক। তো এই জিনিসটা আমার লাইফে আমি প্রচণ্ডভাবে মানি। আপনি এখন খেয়াল করে দেখবেন, ঢাকাতে বাংলাদেশেই দেখেন যারা বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, এরা কিন্তু ঢাকাতে আসছিল, টোকাইয়ের কাজ পর্যন্ত করছে। অনেক ছোট ছোট 70 টাকা নিয়ে ঢাকায় আসছে এরকম গল্প জানি, এখন সে কয়েক হাজার কোটি টাকার মালিক। তার মানে আমি এখানে যেটা বোঝাতে যাচ্ছি, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, এখানে আপনার কোনো দোষ নাই, কারণ আপনার জন্মের উপর আপনার কোনো হাত নাই। আমাদের উপরালা আপনাকে যেখানে পাঠাইছে আপনি সেখানে আসছেন। কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান, এটা আপনার দোষ, কারণ এই পৃথিবীতে প্রচন্ড অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে। এইটা না হলে ওইটা করবো, ওইটা না হলে ওইটা করবো, আপনি একটা না একটা কিছুতে দাঁড়ায় যাবেন। এবং আমার 3 নাম্বার অবজারভেশনটা যেটা ছিল যে দেয়ার ইজ অলওয়েজ এ রেইনবো আফটার দ্য স্টর্ম। এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি দেখেন আমরা ঝড় দেখে ভয় পেয়ে যাই, কিন্তু রেইনবোটা কিন্তু আপনার ঝড়ের পরেই আসে, ঝড়ের আগে না। তার মানে আপনার লাইফে আপনি যদি রেইনবো দেখতে চান, একটা সুন্দর দিক দেখতে চান, আপনাকে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য স্টর্ম, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আপনি যাবেন, তারপরে দেখবেন সুন্দর একটা রেইনবো আকাশে। আপনার লাইফটা এরকম হবে আর কি। এবং আমার 4 নাম্বার উপলব্ধি যেটা, সেটা হচ্ছে যে আমাদের লাইফে সব ঝড় কিন্তু আমাদের ডিস্ট্রয় করতে আসে না, ধ্বংস করতে আসে না। কিছু কিছু ঝড় আছে যেটা আপনাকে শক্ত করবে, আপনাকে সামনের দিনের জন্য প্রস্তুত করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমার লাইফে একটা অবজারভেশন, আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি। এবং আমার লাইফে যেটা হচ্ছে সবচেয়ে প্রাউড মোমেন্ট, সেটা হলো যে আমার শরীরে কোনো হারাম পয়সা নেই। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, অত্যন্ত একজন সৎ মানুষ। সে 92 সালে মারা গেছে, আগেই বললাম। তারপরে জাপানে এসে ধারাই থেকে পরিশ্রম করে টাকা কামাই করছি। এবং এটা যে একটা কি দারুণ ফিলিংস, আমার শরীরে কোনো হারাম এবং অসৎ কোনো পয়সা নাই। মাঝে মাঝে জোরে 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 চিল্লায় বলতে ইচ্ছা করে যে আমার শরীরে কোনো হারাম পয়সা নেই, আমি একজন সুখী মানুষ। এখন ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করার চেষ্টা করি আস্তে আস্তে। আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং যারা ইয়াং, তাদের প্রতি আমার একটা সাজেশন আছে, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডুইং নাথিং। অযথা সময় নষ্ট করবেন না। আপনি
আজকে যদি 10 মিনিট নষ্ট করেন তা আপনি মনে করবেন যে আপনার লাইফ থেকে 10টা মিনিট শেষ হয়ে গেল, কারণ আপনার লাইফ কিন্তু নির্দিষ্ট, এর মধ্যে থেকে আপনি 10টা মিনিট হারাই ফেললেন। এবং আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, কোনো গুড অপরচুনিটির জন্য আপনাকে বসে থাকা যাবে না, আপনাকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে এবং আপনাকে এখন থেকেই তার জন্য কাজ শুরু করে দিতে হবে। এবং আরেকটা কথা যেটা বলতে চাই, যে আপনি যদি আপনার লাইফ চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকেই নড়াচড়া করতে হবে। ইফ ইউ ডোন্ট মুভ, নাথিং হ্যাপেন্স। যেরকম আমি বলি, আপনাকে কিন্তু আমি সাজেশন দিতে পারবো, আপনাকে আমি উপদেশ দিতে পারবো, আপনার বাবা মামা আপনাকে টাকা পয়সা দিতে পারবে, স্কুল আপনাকে এডুকেশন দিতে পারবে, কিন্তু আপনি যদি সেটাকে প্রপার ইউটিলাইজ না করেন, আপনি যদি নিজে পরিশ্রম না করেন, দেন নাথিং উইল হ্যাপেন। সুতরাং আপনি যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, দিস ইজ দ্য রাইট টাইম। এখন থেকেই আপনাকে পরিশ্রম শুরু করে দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, যে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, এখন আপনার বিভিন্নভাবে আপনি টাকা পয়সা কামাতে পারবেন। আপনাকে যে অফিসে জব করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি সোশ্যাল মার্কেটিং করতে পারেন, আপনার ফাইবারে জব করতে পারেন, উইওয়ার্কে জব করতে পারেন, ফ্রিল্যান্সিং জব করতে পারেন, বিভিন্ন জব করেই আপনি এখন ঘরে বসেই কিংবা আপনি যে কোনোভাবেই হোক আপনি টাকা ইনকাম করতে পারেন। দ্যাট মিনস আপনি কিন্তু ওই আপনার অজুহাতটা দিতে পারবেন না যে আমার কাছে স্কিল নাই, সময় নাই, টাকা নাই, কম্পিউটার নাই। আপনার কাছে সবই আছে। আপনার খালি যে জিনিসটা দরকার, ইয়োর ইন্টেনশন, অ্যান্ড স্টার্ট টুডে। এবং তারপর আরেকটা জিনিস আপনাদের যেটা আমি বলতে যাবো, সেটা হচ্ছে প্লিজ ডোন্ট কমপ্লেন। আপনি যদি সবকিছু নিয়ে কমপ্লেন করেন তাহলে আপনি লাইফে একজন লুজার হবেন, কারণ আপনি লাইফে সবকিছু আপনার মতো করে পাবেন না। কারণ আপনি চিন্তা করেন, আপনাকে যে বানাইছে তার একটা প্ল্যান আছে আর আপনার একটা প্ল্যান আছে, এটা তো ম্যাচ হবে না, কারণ তার নলেজ অনেক হাই, আপনার নলেজ আমার নলেজ অনেক লো, এটা কোনোদিন ম্যাচ হবে না। যার ফলে অলওয়েজ দেয়ার শুড বি আ কনফ্লিক্ট। তো যেটা বলতে যাচ্ছি, যে আপনি কোনো সময় কারোর বিরুদ্ধে কিংবা আবহাওয়া ভালো না, গরম, কারেন্ট নাই, কোনো কিছু না কমপ্লেন করবেন না। জাস্ট টেক ইট ইজি, হোয়াট এভার কামস ইন ইউর ওয়ে, অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ। তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনি স্ট্রং হচ্ছেন। এবং যেইটা আপনাদের আমি সবচেয়ে বেশি করে বলার চেষ্টা করব, সেটা হলো যে প্লিজ একটা ভালো মানুষের বড় হবেন, প্লিজ বি হাম্বল এবং অনেস্ট হবেন। এবং আপনাকে তো ওয়ার্ক হার্ড করতেই হবে, দ্যার ইজ নো ওয়ে, ওয়ার্ক হার্ড। অ্যান্ড পারলে মানুষকে হেল্প করবেন। আপনি কর্মা বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি কিছুটা বিশ্বাস করি। আপনি এই পৃথিবীতে যা করবেন আপনার কাছে তাই ফিরে আসবে। আপনি যদি ভালো করেন, ভালো ফিরে আসবে। আপনি যদি খারাপ করেন, আপনার কাছে খারাপ ফিরে আসবে। সুতরাং আপনি কালকে কেমন থাকবেন, 5 বছর পরে কেমন থাকবেন, 10 বছর পরে কেমন থাকবেন, সেটা কিন্তু আপনি নিজেই ঠিক করতেছেন যে আমি কেমন থাকবো। এই জন্য বলতেছি, জাস্ট বি আ গুড হিউম্যান, বি হাম্বল এবং ওয়ার্ক হার্ড, এবং পারলে মানুষকে হেল্প করবেন। এবং ফাইনাল যে সাজেশনটা, সেটা হচ্ছে ডোন্ট থিঙ্ক হোয়াট আদার থিংস অ্যাবাউট ইউ। মানুষ আপনার সম্পর্কে কি ভাববে জীবনে মাথাতেই নেবেন না। কারণ আপনি এভাবে চিন্তা করেন, আপনার বাড়িতে যদি একদিন চুলা না জ্বলে, আপনাকে কেউ 1 কেজি চাউল দিয়ে যাবে না। আপনার গায়ে যদি একটা ভালো শার্ট না থাকে, আপনাকে একটা কেউ শার্ট কিনে দেবে না। আপনি যাই করেন লাইফে, গুড অর ব্যাড, আপনাকে পিছন থেকে পিঞ্চ করবে মানুষ, ক্রিটিসাইজ করবে, এটা ভালো না, ওইটা ভালো না, ওটা ওইভাবে হইলে ভালো হইতো। নেভার থিঙ্ক অ্যাবাউট দেম, দে আর জাস্ট ওয়েস্টেজ। আপনি জন্ম নিয়েছেন আপনার লাইফটা এনজয় করার জন্য, ঠিক না? আপনার লাইফটা লিড করার জন্য। আপনি যে কাজটা করে আনন্দ পাবেন সেটাই করবেন। আপনার লাইফে আপনার জন্য যেটা ভালো আপনি সেটাই করবেন। আমি 2 বছর আগে দেশে গেছিলাম, সরি, তখন দেখলাম একজনকে আমি বলছিলাম যে তুমি বসে আসো বেকার, হোয়াই ডোন্ট ইউ ড্রাইভ উবার, তুমি উবার চালাও না কেন? সে বলে যে মানুষ কি বলবে। আমি বলি তুমি তো না খেয়ে আছো অলমোস্ট, কেউ তো খাটতে যায় না, কষ্টটা কে করতেছে? তো এই চিন্তা ভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে পারলে দেখবেন যে আপনি আস্তে আস্তে আগানো শুরু করছেন। এবং এখন আমি আপনাদেরকে আমার ফিউচার মোটিভেশন সম্পর্কে একটু বলতে চাই। আমি এতক্ষণ যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যে আমি দীর্ঘ একটা সময় 26 বছর দেশের বাইরে, এবং এই 26টা বছরকে তো আপনাকে আমি 1 ঘন্টায় বোঝাতে পারবো না। অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে দিয়ে, ভালো, খারাপ, হ্যাপি মোমেন্ট, স্যাড মোমেন্ট, অনেক আপ ডাউন হয়েছে না?
তো এখন আমি যেটা বলতে চাই যে 26টা বছরে আমি অনেক কিছু শিখেছি। এখন যেমন আপনাকে বললাম যে আমি কাজ করে সংগ্রাম করে টাকা ইনকাম করা শিখেছি, সেই টাকাটাকে কি করে ইনভেস্ট করতে হয় রিয়েল স্টেট কিংবা স্টক মার্কেটে কিংবা বন্ড মার্কেটে, সেটা শিখেছি। আমি শিখেছি একটা বিপদে একজন মানুষকে কি করে হেল্প করতে হয়। এবং আমি যখন আমার অফিসে কোনো কাজে ডিমোটিভেটেড হই, হাউ টু মোটিভেট মাইসেলফ, এই জিনিসগুলো শিখেছি। এই জিনিসগুলা প্রত্যেকটা মানুষের লাইফে দরকার। খালি আপনি একটা বড় জব করলেন, ইট ডাজন্ট ব্রিং ইউ অল দিস থিংস। আপনাকে আস্তে আস্তে একটা পরিপূর্ণ লাইফ গড়তে হবে, এবং এই পরিপূর্ণ লাইফ গড়তে যে জিনিসগুলো লাগে সেগুলো মোটামুটি আমি এই দীর্ঘ 26 বছর বয়সে সংগ্রাম করতে করতে একটু হলেও হয়তোবা শিখতে পেরেছি। তো এখন আমার যেটা উদ্দেশ্য, আমি এই চ্যানেলটা বানিয়েছি, আমার মূল উদ্দেশ্য হলো যে আমার এই নলেজগুলোকে আমি যদি সবার সাথে শেয়ার না করি তাহলে এই নলেজের কোনো দাম নাই, এটা ভ্যালুলেস একটা নলেজে দাঁড়াবে। এবং আমি আপনাদের হেল্প করতে চাই। কেমনভাবে হেল্প করতে চাই? আমি যেহেতু অনেকদিন হলো জাপানে আছি, আপনারা যদি জাপানে আসতে চান, পড়াশোনা করতে চান, বিভিন্ন অ্যাডভাইস চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করব। এবং যেটা আরেকটা হচ্ছে জিনিস আমি বলতে চাই যে আমি যেহেতু বললাম যে আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই, কারণ আই ওয়াজ লাকি, আমি লাকি ছিলাম আমি বলবো, কারণ অনেকেই বাংলাদেশে সুযোগ পাচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে জাপানে আসার সুযোগটা দিয়েছিল। পরবর্তী সে আমাকে সুস্থ রেখে কাজ করার সুযোগটাও দিয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি যেটা আপনার মনে করি যে আমি যদি আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারি, এটা হবে একটা ইবাদত। এবং আমি সেইভাবেই আপনাদের সাথে আস্তে আস্তে আবারও গ্রো করতে চাই। এবং আমি যেটা আপনাদেরকে প্রথম থেকে বলে আসতেছি, এই ভিডিওটা কিন্তু আমি তমক এই উদ্দেশ্যে বানাইনি। এই ভিডিওটা বানানো হয়েছে যে একজন ফরেন স্টুডেন্ট জাপানে এসে কিভাবে পরিশ্রম করে, কিভাবে বারবার ট্র্যাক চেঞ্জ করে, ফিল্ড চেঞ্জ করে দাঁড়ায় যেতে পারে, সেই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য ভিডিওটা বানিয়েছি। এবং টাইম টু টাইম আমি আপনাদেরকে একটু একটু করে মোটিভেশনও দেওয়ার চেষ্টা করেছি। এখন ফাইনালি বলি, ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেছে অ্যান্ড আমিও বলতে বলতে কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম, বুঝতে পারতেছেন 20 বছর আগের কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে গেছে। এবং আপনাদের একটা জিনিস বলি যে দীর্ঘদিন জাপানে থাকার পরে 26 বছর যেহেতু অলরেডি হয়ে গেছে, আমার বাংলাতে কিছুটা হলেও জড়তা চলে আসছে। আমি বাংলা বলতে গেলে অতটা ফ্লুয়েন্ট আর বলতে পারি না, কিছুটা জড়তা চলে আসছে। এই জন্য আমার বলাতে যদি কোনো ভুল থাকে, আমার বলাটা যদি একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় কিংবা অফেন্সিভ হয়ে যায়, আমাকে মাফ করে দিবেন। এবং আমার অ্যাপ্রোচে যদি কোনো ভুল থাকে তাহলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আরেকটু আগে যেহেতু বললাম, এই চ্যানেলটিতে আমি শুধু জাপান সম্পর্কে আপনাদের সাথে আমার স্কিল শেয়ার করব না, আমি এইখানে আপনাদেরকে জাপানের ডেলি লাইফ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, নট অনলি জাপান, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাদের ডেলি লাইফ সম্পর্কে বিভিন্ন কোচিং দেওয়ার চেষ্টা করব, মোটিভেশনালি আপনাদেরকে অনেক মোটিভেট করার চেষ্টা করব, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কন্টেন্টস পাবেন। এবং আপনার লাইফে যে জিনিসটা দরকার সেটা হলো টাকা। আপনাকে আমি পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কেও বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা অনেকে বলে থাকে যে লাইফে টাকার দরকার নাই, মানি ক্যান নট বাই এভরিথিং, বাট প্লিজ নোট দ্যাট if you want to buy something you need money. সো টাকা আমাদের লাইফে দরকার, সেই সম্পর্কেও আপনাদেরকে আমি একটু হেল্প করার চেষ্টা করব। এখন লাস্টে বলি যে এই চ্যানেলটা যেহেতু একবারে নতুন, এখনো 200 সাবস্ক্রাইবারই হয়নি। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওগুলো সবসময় শেষ পর্যন্ত দেখবেন, লাইক এবং কমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনার ইউটিউব অ্যালগোরিদম মনে করবে যে কন্টেন্টসটা ভালো, সে বিভিন্ন লোকের কাছে আরও নিয়ে যাবে এবং আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় হবে এবং বিভিন্ন লোককে আমি সেবা করতে পারবো। যেহেতু উদ্দেশ্যটা আপনাদের সেবা করা, আমাকে আপনাদের সেবা করতে দিবেন, এটাই আমার কাম্য। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক ইমোশনাল হয়ে গেল। সো আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।